আমন্ত্রণ ২১শে রাতে। আমাদের আজকের বিষয় ঢাকার বিবৃতিতে সন্তুষ্ট নয় তেহরান। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আমাদের সঙ্গে আছেন সিপিবির কেন্দ্রীয় নেতা ডাক্তার সাজিদুল হক রুবেল। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ঢাকার বিবৃতিতে সন্তুষ্ট নয় তেহরান, আমি আপাকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি গতকাল ঢাকায় একটি প্রেস কনফারেন্স করেছে ইরানের রাষ্ট্রদূত। আমি সেই প্রেস কনফারেন্সের কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। এ বিষয়ে বুধবার ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী বলেন, একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির বিরুদ্ধে আরও স্পষ্ট অবস্থান নেবে এবং সরাসরি নিন্দা জানাবে, এটাই ছিল ইরানের প্রত্যাশা। রাষ্ট্রদূত বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি, এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ আমাদের ভাই হিসেবে ইরানের আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু সেটা হয়নি। এটি আমাদের জন্য কষ্টের বিষয়। রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও আগ্রাসী শক্তির বিরুদ্ধে কাঙ্ক্ষিত মাত্রায় নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। তিনি তুলনা টেনে বলেন, রাশিয়া ও চীন মুসলিম দেশ না হয়েও তারা এই আগ্রাসনের ব্যাপারে নিন্দা জানিয়েছে। সেখানে একটি মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান আরও জোরালো হওয়া উচিত ছিল। আপা, আপনি কি মনে করছেন তার এই বক্তব্যকে আসলে কিভাবে দেখছেন, বা বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থান থেকে আর বাংলাদেশের আসলে কোন জায়গাটি নেওয়া উচিত ছিল? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। দেখেন, ইরানের রাষ্ট্রদূত যে কথাটা বলেছেন সেটা যদি আপনার একটু তলিয়ে চিন্তা করলে বা করা উচিত ছিল সেটা হলো যে হ্যাঁ, এটা তো নিন্দা করারই বিষয়। কারণ ইসরায়েল আর আমেরিকা ইরানকে আক্রমণ করেছে, এটা তো একটা অ্যাগ্রেশন, একটা নেগোসিয়েশন চলছিল তাদের ওমানে। সেই নেগোসিয়েশনের মাঝখানে ওটা কমপ্লিট করার আগে এই যে আপনার ইরানের ওই যে পারমাণবিক তারা সক্ষমতা অর্জন করতে পারে, ইউরেনিয়াম এনরিচমেন্ট, এটা নিয়ে তাদের মধ্যে একটা নেগোসিয়েশন চলছিল। এখন সেটার মধ্যেই কিন্তু এই আক্রমণটা হলো। তো সুতরাং একটা পিওর অ্যান্ড সিম্পল একটা অ্যাগ্রেশন, এবং এটা তো নিন্দার বিষয়ই। আমি ইন্ডিভিজুয়াল হিসাবে তবে নিন্দা করবই। আমি একজন নাগরিক হিসাবে বা একজন হিউম্যানিটেরিয়ান হিসাবে যে একটা দেশকে অতর্কিতভাবে আক্রমণ করা, এটা তো নিন্দার বিষয়বস্তুই। কিন্তু ইরানে বা আপনার ওয়েস্ট এশিয়াতে যেটা হচ্ছে আপনার ইরানকে ঘিরে, এই যে আপনার আক্রমণ এবং ইরানের পাল্টা আক্রমণ তো না, ইরান নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছে, এটা কিন্তু খুব একটা সিম্পলভাবে দেখার সুযোগ নাই। ওখানকার যে আপনার জিওপলিটিক্স এবং ওখানে যে আপনার বৃহৎ শক্তিদের একটা টানাপোড়েনের অবস্থান, ওই জায়গায় শুধু যে বৃহৎ শক্তিদের টানাপোড়েন তা না, ওখানে রিজিওনাল একটা টানাপোড়েনও আছে। ধরেন গালফ স্টেটগুলি যারা জিসিসি যাদেরকে বলি আমরা, তারা তো আমেরিকার পক্ষে, তাদের ওখানে আমেরিকান বেস আছে। তারা আপনার ইসরায়েলের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং ইরান তাদেরকে বারবারই বলেছে, তাদেরকেও বলেছে যে তোমরা আমাদের মুসলিম দেশ, তোমাদের এখান থেকে যেন কোনো রকম আক্রমণ না হয়। এখন এই গালফ স্টেটগুলি আপনার, সেখানে কিন্তু বাংলাদেশের অনেক আমাদের এক্সপেক্ট্রেট অনেক শ্রমিক আছে। সেই শ্রমিকরা আমাদের ইকোনমি চালানোর একটা মূল একটা শক্তি। তাছাড়া বাংলাদেশ আপনার, এটা হয়তো সরাসরিভাবে ডিপ্লোম্যাটিক্যালিভাবে স্বীকার করি না আমরা, কিন্তু আমরা খুবই আপনার আমেরিকা এবং ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়ন এই দেশগুলির প্রতি নির্ভরশীল। আমাদের অর্থনৈতিক যে আপনার উন্নয়নের যে পরিকল্পনা, তার মধ্যে এদের ইনভলভমেন্ট খুবই ইম্পর্টেন্ট। এখানে সরাসরি আমাদেরকে রাষ্ট্র হিসেবে, এবং বাংলাদেশের সত্যি কথা বলতে কি, বাংলাদেশ আমরা মানি আর না মানি, বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সিচুয়েশন তো আপনার ওইভাবে বাংলাদেশ থেকে একটা প্লেয়ার হয়ে উঠতে পারে নাই এখন পর্যন্ত, নানা কারণে। সেটা বাংলাদেশ রাষ্ট্রের, আমি ব্যর্থতাও বলবো না, আমি বলবো যে বাংলাদেশ রাষ্ট্রের দুর্বলতা, যে আমরা সেরকম কাঠামোগত উন্নতি বা আমাদের নিরাপত্তার ঝুঁকির বিষয় মোকাবেলা করার ব্যাপার,
ইন্টারন্যাশনাল ফোরামে আমাদেরকে ডিফেন্ড করার ব্যাপার, সেরকম ক্যাপাবিলিটি আমরা আনফর্চুনেটলি এখন পর্যন্ত ডেভেলপ করতে পারি নাই। এর ফলে আমাদের সরাসরিভাবে একেবারে আপনার একটা ইরান বলছে যে তো সাইড নেওয়ার ব্যাপার না, কিন্তু বাংলাদেশের পক্ষে সরাসরি নিন্দা করলে পরে যে বাংলাদেশের অনেকগুলি ফ্যাক্টরে বাংলাদেশ এফেক্টেড হবে, সেই কারণে আমার মনে হয় বাংলাদেশ রিফ্রেন থেকেছে পুরোপুরিভাবে এটাকে নিন্দা করার ব্যাপারে। কিন্তু পাকিস্তান কি নিন্দা করেছে? পাকিস্তান করেছে। পাকিস্তান কিন্তু ইরানের পক্ষে স্টেটমেন্ট দিয়েছে, অথচ পাকিস্তানের সঙ্গে কিন্তু সৌদি আরবের সঙ্গে ডিফেন্স প্যাক্ট আছে। পাকিস্তানের শক্তিটা কোথায় পেল যে আমি ইরানকে নিন্দা করব, কিন্তু তারপরেও আমি আমেরিকা অথবা সৌদি আরবের মতো যারা আমার সঙ্গে ডিফেন্স প্যাক্ট আছে তাদেরকে আমি ফেস করব? কারণ পাকিস্তান আবার অ্যালায়েন্স করে রেখেছে চীনের সঙ্গে, তার পিছনে আর একটা শক্তি আছে। তো সুতরাং একটা রাষ্ট্র যদি একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে চায়, সেখানে তার কতগুলি আপনার বিল্ডিং ব্লক থাকতে হয়, যেটার উপর পায়ের উপর দাঁড়িয়ে আপনি শক্তিশালীভাবে নিজের ভয়েসকে এক্সপ্রেস করতে পারেন বা বলতে পারেন। আমি বাংলাদেশের কোনো করছি না, আমি বাংলাদেশের দুর্বলতাকে নিয়ে কথা বলছি না, তবে আমি মনে করি যে বাংলাদেশের হাতে তেমন কোনো কার্ড যেটাকে বলে খেলা সেরকম নাই। সে কারণেই বাংলাদেশ আমার মনে হয় নিন্দা থেকে আপনার বিরত থেকেছে। তবে নিন্দা আমি মনে করি যেটা বাংলাদেশ করতে পারত, সেটা হলো বাংলাদেশের সিভিল সোসাইটি করতে পারত, বাংলাদেশের জনগণ করতে পারত। আগ্রাসনের বিরুদ্ধে একটি বক্তব্য বাংলাদেশের জনগণ করতে পারতো, যেরকম আমি ইন্ডিভিজুয়াল হিসেবে আমি তো ফেসবুকে পোস্টিং দিয়েছি যেটা আপনার আমেরিকান অ্যাগ্রেশন পুরোপুরি। তো বাংলাদেশের জনগণ কেন করলো না, এটা আমার প্রশ্ন। জনগণকে তো আর আপনার ওই ইন্টারন্যাশনাল নিটিগিটির মধ্যে প্রবেশ করতে হচ্ছে না। আপনি স্বাধীন দেশের নাগরিক, আপনারা এত আপনার আমাদের এখানে অনেক তো লেফট ওরিয়েন্টেড গ্রুপ আছে এখানে, যারা আপনার আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এতদিন পর্যন্ত যুদ্ধ করে এসেছে, তাদেরও তো আমি কোনো প্রতিবাদ দেখলাম না। এটা দুঃখজনক। বাংলাদেশ রাষ্ট্রের যে ভূমিকা সেটাও দুঃখজনক, কিন্তু তার কতগুলি কনস্ট্রেনিং ফ্যাক্টর আছে। কিন্তু বাংলাদেশের যারা সিভিল সোসাইটি, যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে মুখে ফ্যান উঠে ফেলতেছে, আমি জন্ম থেকে শুনছি সাম্রাজ্যবাদের, তাদের কাছ থেকেও কোনো একটা স্টেটমেন্ট আসলো না। জি, আমি আপা এই বক্তব্যই আমি জানতে চাই আপনার কাছে। আমি আবারও আসবো, আমাদের যে সিপিবির কেন্দ্রীয় নেতা আছেন ডাক্তার সাজিদুল হক রুবেল, আপা বলছিলেন যে তেমন কোনো শক্তিশালী কোনো বক্তব্য আমরা পাই না বামদের কাছে, যারা সবসময় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা জানি যে বক্তব্য দিতে সোচ্চার, সবার আগেই থাকেন আপনারা, কিন্তু এই ক্ষেত্রে সেই জায়গাটি আমরা অনুপস্থিত দেখতে পাচ্ছি। ধন্যবাদ। এবং একই সাথে আমার সম্মানিত সহ-আলোচক দিলারা আপা এবং আপনাকে এবং ২১ টিভির দর্শকদেরকে শুভেচ্ছা। আসলে আপার সব আলোচনায় আমার বেশ ভালো লাগছিল, কিন্তু শেষের দিকে এসে মনে হচ্ছে একটু মানে ভিন্ন জায়গায় চলে গেলেন, একটু মিস ইনফরমেশনে আছে, হয়তো টাইম লাইনের কারণে ইনফরমেশনটা থাকবে। ইরান হামলার পরপরই বাংলাদেশে একটি মাত্র রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি ওই প্রেস ক্লাবে সমাবেশ করেছে। তারপর তাদের যে জোট আছে বাম গণতান্ত্রিক জোট, সেটা সমাবেশ করেছে। তারপর গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের যে জোট, তারা সমাবেশ করেছে। এবং আমাদের লাইক মাইন্ডেড কিছু ছাত্র গণসংগঠন রয়েছে, যেমন ছাত্র ইউনিয়ন রয়েছে, তারা হচ্ছে তাদের মতো করে প্রোগ্রাম পালন করেছে ক্যাম্পাসে। আমাদের সাথে আমাদের অনেক বন্ধু সংগঠন রয়েছে, কালচারাল ফ্রন্ট রয়েছে, উদীচী, তারাও হচ্ছে এই ইরানে আগ্রাসন, এখানে যে হত্যাযজ্ঞ হচ্ছে, নারী শিশু ইত্যাদি হত্যাযজ্ঞ হচ্ছে, তাদের বিরুদ্ধে হচ্ছে কর্মসূচি পালন করেছে। তবে আমাদের বামদের অবস্থান স্টেকটা মিডিয়াতে একটু ছোট হয়, হ্যাঁ, পত্রিকাতে একটু কম হয়, প্রথম পাতা তো হয় না, একটু ভিতরের পাতা হয়। তো পুরো পাতাগুলো খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে আর কি। তো এটা কোনো বড় ধরনের ভুল নয়, তবে এটা একটা ভুল যে আমরা তো কষ্ট করে কর্মসূচি পালন করছি, সেই কর্মসূচিটা হচ্ছে না। কারণ আমরা এখানে ইতিহাস জানা দরকার, নতুন প্রজন্ম অনেকেই জানে না। আফগানিস্তানকে যখন আমেরিকা হামলা করলো আর কি, হ্যাঁ, এই আজকের আমেরিকা না, ওই ট্রাম্পের আমেরিকা না, সেই সময় বাংলাদেশে কিন্তু হরতাল হয়েছিল, একটা ডেড লাইন ছিল, ওই ডেড লাইনে হবে। ইরাকে যেদিন হামলা হয়েছে সেই ডেড লাইনে কিন্তু বাংলাদেশে হরতাল হয়েছিল, এবং সেই হরতাল কিন্তু হচ্ছে বাম গণতান্ত্রিক জোট করেছিল। এবং তখন আমি আমার মসজিদে শুনেছি, আজকে জলিল রহিম জাহানাবাদী যা বলছেন, হ্যাঁ, মানে ইরানের রাষ্ট্রদূত, সেদিন আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছে, ব্যাপার কি শুনছি কমিউনিস্টরা হচ্ছে মানে এই না সেই না,
তো বাংলাদেশে বাম ফ্রন্ট হচ্ছে হরতাল দেয়, তখনও হচ্ছে কিন্তু 4 দলের সরকার ছিল, বিএনপি জামাতের সরকার ছিল, তারা তো হচ্ছে পার্লামেন্টে নিন্দা প্রস্তাব নিল না, কিন্তু বামরা নিন্দা করলো আর কি। এখানে একটা মজার জিনিস দেখেন আর কি, বিরোধী দল তো আছে, শক্তিশালী বিরোধী দল আর কি, হ্যাঁ, মানে জামাত এনসিপির বিশাল জোট, এবং তা তো মুখে ফেনা তুলে ফেলে, মানে মুসলিম মুসলিম, ইসলাম ইসলাম গেল, ইসলাম রক্ষা করো ইত্যাদি ইত্যাদি বিষয়কে নিয়ে আর কি, ইসলামী শরিয়া নিয়েও অনেকে কথাবার্তা বলে। বাট তারাও কিন্তু দেখবেন যে এই জায়গায় কথা বলছে না আর কি। এই জায়গায় কথা বলাটা হচ্ছে গিয়ে আমরা দেখি যে হচ্ছে গিয়ে তাদের কথা বলতেছে না, কিন্তু এটার পিছিয়ে রাজনীতি আছে। আমরা যে কথা বলি তার পিছেও রাজনীতি আছে, এবং ওনারা যে কথা বলছেন না তার পিছেও রাজনীতি আছে। আপা একটু হিন্টস দিয়েছিলেন যে হিন্টস দিয়েছেন, আপা হিন্টস দিয়েছেন শুধুমাত্র ধরেন একেবারে বিএনপির প্রতি আর কি, হ্যাঁ। কিন্তু এখানে 3টি বিষয় দেখতে হবে। একটি হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র, সেই রাষ্ট্রের কিছু লিমিটেশন আছে, হ্যাঁ, তার ডিপ্লোম্যাটিক্যাল কিছু লিমিটেশন আছে, তার ফিনান্সিয়াল কিছু লিমিটেশন আছে। আবার হচ্ছে এই মুহূর্তে যে সরকারি দল, তার যে হচ্ছে সরকারি দল তার যে পররাষ্ট্র নীতি সে গ্রহণ করেছে সেখানে লিমিটেশন রয়েছে। আরেকটি ঘটনা হচ্ছে এই সরকারের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু শুধু সরকারি দল নয়, বিরোধী দল। বিরোধী দলেরও মনোভাব কি সেটাও কিন্তু প্রভাবিত করবে সরকারি দলকে অনেক নীতি নির্ধারণ করতে, অনেক বিবৃতি দেওয়ার জন্য বা বিবৃতি না দেওয়ার জন্য প্রভাবিত করবে, হচ্ছে ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে বিরোধী দল। তো এই যে 3টি জায়গা বললাম, প্রথমে আসি হচ্ছে আমাদের স্টেটসের কথা, রাষ্ট্রের কথা। আমাদের রাষ্ট্র তার কাছে বড় চিপার মধ্যে পড়ে গেছে, বরাবরই চিপা আছে, যেগুলো আপা বলছেন। আরেকটা বড় ধরনের যে গর্তে পড়ে গেছে সেটা হচ্ছে এই মুহূর্তে অর্থনীতি নিয়ে। এই মুহূর্তে যে একটা ট্রেড এগ্রিমেন্ট করে বসেছে, এই মুহূর্তে ইউনূস সরকার যে যাবার কয়দিন আগে, ইলেকশনের 3 দিন আগে সেটা একটা ট্রেড এগ্রিমেন্ট করে বসছে, এটা তো একটা মহাবিপদের মধ্যে তাকে ফেলে দিয়ে গেছে। দেখেন পাকিস্তানের কোনো বাণিজ্য নাই, পাকিস্তানের সাথে এই আমেরিকার কতটা হচ্ছে বাণিজ্য ডেফিসিট আছে, তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের সাথে আছে। বাংলাদেশ বেশি পরিমাণ হচ্ছে রপ্তানি করেন আমেরিকাতে, এবং সেই রপ্তানিটা বন্ধ করে দিবে। আমেরিকা থ্রেট দিয়ে রাখছে বাংলাদেশকে থ্রেট দিয়ে রাখছে। বাংলাদেশের অর্থনীতি একটা মানে সেই মতো বাংলাদেশের সাথে ব্ল্যাকমেইল করছে, মানে চুক্তি ভায়োলেট করলে তোমাকে ব্ল্যাকমেইল করছে। চুক্তিতে সে ঢুকাইলো, এবং চুক্তিতে এমনভাবে ঢুকাইলো, দেখেন বিএনপিও যদি বলি, বিএনপিও কিন্তু হচ্ছে যে এই সব বিষয়ে যে হচ্ছে সে নতজানু ছিল তা না, সে কিন্তু আমরা দেখেছি ইউনূসের সময় এই ব্যাপারে খুবই সোচ্চার ছিলেন। যখন আমরা বামপন্থীরা মানবিক করিডোরের এগেনস্টে কথা বলেছি তখন বিএনপিও কথা বলেছে। আমরা যখন বন্দরগুলো বিদেশের হাতে দিয়ে দেবে তার বিরুদ্ধে কথা বলেছি তখন বিএনপিও কথা বলেছে। এমনকি আমরা যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে এই খলিল সাহেবকে করে তখন বিএনপি কথা বলেছিল। কিন্তু সেই বিএনপিকে কেন জানি কোন রহস্যের কারণে এই খলিল সাহেবকেই ফরেন মিনিস্টার বানাইতে হলো। অর্থাৎ খলিল সাহেবরা যখন বাংলাদেশের ফরেন মিনিস্টার হবে আর সেই ফরেন মিনিস্ট্রি থেকে আমেরিকার বিরুদ্ধে যাবে, এমনি আপা যেগুলো হিন্টস দিয়েছেন এগুলো একেবারে একাডেমিক, এই সাথে আমি পুরোপুরি একমত। কিন্তু রিসেন্ট যে আপডেট, একেবারে আমেরিকা থেকে এসে মানে আসা এক মানুষ, ঠিক আছে, এক রহস্য পুরুষ আমেরিকা থেকে আসলেন, সার্ভ করলেন উপদেষ্টা মণ্ডলীতে। বাংলাদেশের রেওয়াজ হচ্ছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের যারা অ্যাডভাইজার হয় তারা কখনো পরবর্তী গভর্নমেন্টের দায়িত্ব নেন না বা মন্ত্রী হন না, সমস্ত রেওয়াজ ভেঙে, এবং বিএনপি যেখানে তার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল সেই জায়গা থেকে বিএনপিকে রিট্রিট করে খলিল সাহেবকে তার পররাষ্ট্রমন্ত্রী করতে হচ্ছে। তাদের মানে বুঝতে হবে যে আমাদের অবস্থা কতটা জায়গায় আমরা আছি। এই জন্য আমরা বামপন্থীরা বলি যে গোলামীর চুক্তি, এই বাণিজ্য চুক্তি হচ্ছে বাংলাদেশ তো বারবার বিভিন্ন রকমের দেশের সরকার দেশের বিরোধী চুক্তিতে স্বাক্ষর করে, গণবিরোধী চুক্তিতে স্বাক্ষর করে আসতেছে 54 বছর ধরে। তবে সব রেকর্ড ভঙ্গ হয়ে গেছে এই বাণিজ্য চুক্তির মাধ্যমে। তো এই বাণিজ্য চুক্তির দেশ কিভাবে দাঁড়াবে? চীন বা রাশিয়া, চীন কমিউনিস্ট দেশ হিসেবে প্রোটেস্ট করতে পারে, বাংলাদেশ সকল মুসলিম দেশ হিসেবে প্রোটেস্ট করতে পারে না। রুবেল ভাই, আমি আপনার কাছে আবারও কিন্তু আমি একটা কথা এখানে একটু বলতে চাই, একটা সেকেন্ড। হ্যাঁ বলুন। ওনার কথার সাপ্লিমেন্টারি, সেটা হলো যে আপনার বিএনপি কেন এই 180 ডিগ্রি ইয়েটা করলো, যে খলিলুর রহমানের বিরুদ্ধে যে সালাউদ্দিন সাহেবের এখনো ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, যে সে একেবারে কেন এই মুহূর্তে, এবং আপনার ইন্টারিম গভর্নমেন্টের যে আইন সেটা ভঙ্গ করে কিন্তু খলিলুর রহমানকে মিনিস্টার করা হয়েছে। কারণ ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা ছিল তারা তো আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা নিউট্রাল থাকবে এবং তারা পরবর্তী কোনো সরকারে জয়েন করবে না। এটা ভঙ্গ করে তাকে নেওয়া হলো, এবং বিএনপি হাসি মুখে সেটা মেনে নিয়ে তাকে আপনার ফরেন মিনিস্টার করলো। কেন করলো? সেই রহস্যটাই বার করা, কেন করলো? যে তাহলে কি ওই কথাগুলি যখন আগে বলেছিল ওগুলি খালি পলিটিক্স করার জন্য করেছিল, রেটরিক, তলায় তলায় আমেরিকার
বা ইন্ডিয়ার ফেভার পাওয়ার জন্য তারাও উদ্গ্রীব হয়েছিল। এই রহস্যটা আপনারা বের করেন, সবচেয়ে বড় হবে। এবং মিডিয়ার এটা দায়িত্ব, প্রশ্ন করেন তাদেরকে যে আপনারা যাদেরকে আবার ফরেন মিনিস্টার যিনি হয়েছেন, ওই যে প্রতিমন্ত্রী মহিলা শ্যামা বাবেদ, উনি বললেন যে আমরা এটাকে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তারপরে আমরা এটাকে রিভিউ করব। তো এরকম রহস্যজনক কথাবার্তা তো আমরা পার্লামেন্টে বসে আশা করি না। এবং পার্লামেন্টে বসে পড়লে অপোজিশনের সঙ্গে সঙ্গে আপনার প্রশ্ন করা উচিত যে আপনি এটা এক্সপ্লেন করেন পুরাপুরিভাবে, আপনি কী মিন করছেন। বাংলাদেশ, উনি একটা সেন্টেন্স খুব বারবার বলে, বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আমরা সব কাজ করব। তার মানে আমি চুক্তিটাও রাখবো, কিন্তু এটা বাংলাদেশের স্বার্থের জন্য হয়েছে। এই যে আমাদের রাজনীতিতে, আমাদের কূটনীতিতে, আমাদের সমাজেও এই যে একটা লুকাছাপা এবং একটা, মাফ করবেন আমার কথা, মানে পোল্ট্রিবাজ খাওয়া, আজকে এক কথা বলছি কালকে আর এক কথা বলবো, এবং সেটাকে আমি মেনে নিচ্ছি হাসি মুখে। এটা আপনার আর কিছু না, আমাদের পলিটিক্যাল সোশ্যাল ডিকে যেটাকে বলে, আমাদের অবক্ষয়ের এগুলি নমুনা। এই অবক্ষয়ের মধ্যে আপনি একটা জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, এটা স্বপ্ন দেখাটা, দেখতে পারি স্বপ্ন আমরা, কিন্তু কতদূর সার্থক হবে সেই স্বপ্ন দেখা ঠিক হবে এটা আমি জানি না। অবক্ষয়কে রোধ, একটা জায়গায় অবক্ষয় হতে হয়তো সময় লাগে, তো সেখান থেকে টেনে বার করতে অনেক বেশি সময় লাগে, উদ্ধার করতে। তো দিব্যে আমাদের রাজনীতিবিদরা এক কথা আজকে বলছে, আর এক কথা আজকে বলছে, আর আমরা জনগণ বসে বসে শুনছি। আমরা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একজন আমরা সরকার পেয়েছি, জনগণের কাছে জবাব দিতে নাই কোনো। আপা, আমি রাজনীতি নিয়ে আপনার কাছে আরও বিস্তারিত জানতে চাই। আমি একটু যুদ্ধের দিকে দৃষ্টি দিতে চাই। যে ইরান যুদ্ধে আমরা 2 মাসে ঢুকে গেছে, 1 মাস পার হয়ে 2 মাসে ঢুকে গেছে, এখনও সেই লড়াই চলছে। এবং আমরা দেখছি যে আমেরিকা কূটনৈতিকভাবে সেই জায়গাটি, বিশেষ করে তার যে মিত্ররা ছিল, তার পাশে আমরা দেখছি না। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যুদ্ধ আসলে কতদিন চলতে পারে, আর সেই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে আমাদের অবস্থা কি দাঁড়াতে পারে? দুটো বিষয় আপনার কাছে জানতে চাই। আমার যেটা ইরানের যে সমস্ত ইরানি সরকারের পক্ষ থেকে যে বক্তব্য আসছে, এবং আমেরিকা আপনার প্রেসিডেন্ট ট্রাম্প আজকে এক কথা বলছেন, কার এক কথা বলছেন। ট্রাম্পের কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে আমেরিকানদের ভিতরেই। আপনি জানেন আপনার শহরে শহরে তার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন হচ্ছে। আমার মনে হয় যুদ্ধটা আরও অনেক দিন চলবে, এটা কিন্তু শীঘ্রই ঠিক হয়ে যাবে না। কারণ আমেরিকা যখন বলবে যে আমি এখান থেকে ফেস সেভিং করে, যদি বলেছে যে ট্রাম্প বলেছে যে আমরা জিতে গেছি, সুতরাং আমরা এখান থেকে ওয়াইন্ড আপ করব। কারণ সে খুব ভালো করে জানে যে আজকের যুদ্ধের ট্যাকটিক্স আপনার বদলে গেছে। ইরানিয়ানরা কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে। আজকাল ওই প্লেনে করে বম্বিং করে আপনি যুদ্ধ জয় করতে পারবেন না। আর ইরান এমন একটা টেরেইন যে ওইখানে আপনি কোনো ট্যাঙ্কও নিতে পারবেন না। এটা অত্যন্ত আপনার পাহাড় পর্বতময় একটা রাষ্ট্র এবং অনেক গিরিপথ আছে। এবং ইরান আপনার এই যুদ্ধের জন্য আমেরিকানরা যে তাদেরকে একদিন, আমেরিকান ইসরায়েল আসলে তাদেরকে একদিন শেষ করার চেষ্টা করবে, সেজন্য ইরান প্রস্তুতি নিয়েছে আজকে থেকে 25 বছর আগে থেকে। তাদের যে আপনার এই যে বাংকার তৈরি করেছে, তারা যে কোথায় এই ড্রোনগুলি তৈরি করছে, মিসাইলগুলি তৈরি করছে, এটা তো আমেরিকান জানতেও পারছে না। কারণ এটাকে তারা করেছে কি, যেটা তাদের কমান্ডটাকে তারা আপনার করে দিয়েছে, সেন্ট্রালাইজ কমান্ডার নাই, কমান্ডও কিন্তু আপনার ডিসেন্ট্রালাইজ করা কমান্ড তাদের। সুতরাং ওই নেতৃত্বকে মেরে ফেললে কমান্ড ভেঙে পড়বে তা কিন্তু না। আর ড্রোনগুলি তারা মাটির তলায় বাংকার করে আপনার ড্রোন প্রডিউস করছে। এগুলির প্রিপারেশন বহুদিন আগে থেকে তারা নিয়েছে। তো ইরান কিন্তু দেখিয়ে দিয়েছে যে আপনার বর্তমান যুগে যুদ্ধে যদি, যেটা বাংলাদেশের মিলিটারির জন্য এটা প্রযোজ্য, এই যে আমরা যুদ্ধ বিমানগুলি কিনতে চাই বিলিয়নস অফ ডলার খরচ করে, এগুলি আজকাল বম্বিং করে যুদ্ধ যেতে যায় না। যুদ্ধ যেতে জন্য 2টা জিনিস লাগবে, এটা ইরান প্রমাণ করেছে। সেটা হলো আপনার ইন্টেলিজেন্স। তো ইরানের হয়তো ইন্টেলিজেন্সটা অত না, সফিস্টিকেটেড না, কিন্তু রাশিয়ার চীন তাদেরকে ইনফরমেশন দিচ্ছে। কারণ তাদের স্যাটেলাইট যে কনস্টেলেশন আছে,
ওখান থেকে কিন্তু ওরা সব দেখতে পাচ্ছে যে আমেরিকানদের যুদ্ধ জাহাজ কোথায়, আমেরিকান সোলজাররা কোথায় মুভমেন্ট করছে, সব ইনফরমেশন ইরানের। দেখেন না, যত মিসাইল চলে একেবারে টার্গেট করে মিসাইল মারে, তো ওই ইনফরমেশনগুলি কিন্তু চায়না আর রাশিয়া তাদেরকে দিচ্ছে। তা আমাদেরও তো একটা স্যাটেলাইট আমরা পাঠিয়েছিলাম, আমার মনে আছে। তো স্যাটেলাইটটা আমাদেরকে কী দেয় আমি জানি না। এখন কথা হলো একটা ইন্টেলিজেন্স দরকার, আর একটা হলো মানুষের যেটা যেটা আমেরিকানরা আন্ডার এস্টিমেট করেছিল, যে উইল অফ দি পিপল, মানে 90 মিলিয়ন পিপল একেবারে সলিডিফাইড, যে আমরা মরবো কিন্তু আমরা আজকে মাথা নত করবো না। এখন এই দুটা জিনিস না থাকলে পরে তো আপনার কোনো দেশই টিকে থাকতে পারে না। সুতরাং ইন্ডিয়ানরাও ইরানিয়ানরাও ছাড়বে না। ইরানিয়ানরা বলেছে যে আমরা এইবার ওসপার করবো, কারণ তাদের সঙ্গে নেগোশিয়েট করে লাভ নাই। কারণ দুইবার কিন্তু তারা নেগোশিয়েট করেছিল আমেরিকার সঙ্গে, দুইটাই কিন্তু আমেরিকানরা নেগোশিয়েশন ভায়োলেট করেছে। কোন গ্যারান্টি আছে যে তারা আমাদেরকে এই নেগোশিয়েট করার পরে তারা আমাদেরকে আবার আক্রমণ করবে না? তারা যে 5টা কন্ডিশন দিয়েছে, এই কন্ডিশনগুলি মানলে পরে ইরান যুদ্ধ করা থামাবে। আর এট দি সেম টাইম ইরানের যারা আপনার মানে বন্ধু, যারা তাদের বন্ধু বলেন বা তাদের নিজেদেরই একজন অক্সিলারি ফোর্সের মতো, হিজবুল্লাহ, হামাস, ইয়েমেন, এরাও যুদ্ধ জয়েন করেছে। আবার এটাও শোনা যাচ্ছে যে ইরাকের থেকেও আপনার যুদ্ধ জয়েন করবে। তার মানে যুদ্ধটা ছড়িয়ে যাচ্ছে। আর এদিকে জিসিসি কান্ট্রির মধ্যে কাতার অলরেডি বলেছে আমি এর মধ্যে নাই, তাদের জ্বালানির ওটা দিয়েছে আপনার ধ্বংস করে। আর আপনার সৌদি আরব আর ইউনাইটেড আরব, এরা পড়েছে আপনার রিয়েল বিপদে। কারণ তারা আমেরিকার উপর এত নির্ভরশীল যে তারা আমেরিকা এখান থেকে চলে যাবে, অল্টারনেটলি তারা কাদের সঙ্গে অ্যালাইন করবে এটাই তারা বুঝে পাচ্ছে না। সুতরাং যুদ্ধ খুব ইমিডিয়েটলি, আপনার ইউক্রেনের যুদ্ধ তো এখনও চলছে 3 বছর ধরে। এই যে বিগ পাওয়ারগুলি যারা আমাদেরকে শেষ করে ফেলে আর কি, তারা প্রক্সি ওয়ার চালায়, নিজেদের তো কোনো সেরকম ইকোনমিক ক্ষতিটা হয় আর কি, কিন্তু যান মাল সম্পত্তি, হিউম্যান সাফারিং বলেন, দুঃখ কষ্ট, সব তো এই সমস্ত দেশগুলি আপনার বিয়ার করতে হয় তাদের। সুতরাং আপনার এখানে ইরান, সৌদি আরব আর ইউনাইটেড আরব রিপাবলিক, ইমিরেটস যেটা আর কি, এরা আপনার সৌদি আরব তো একটা লাইন খুঁজে নিয়েছে। সৌদি আরব তো পাকিস্তানের সঙ্গে ডিফেন্স অ্যাক্ট করে এখন চীনের সঙ্গেও নাকি আমি শুনেছি, যেটা খবরে দেখলাম, যে তারা কিছু আলোচনা চালাচ্ছে আর কি। এখন ওইখানে হয়েছে কি, আপনার জিনিসটা হলো কি, যেটা বাংলাদেশের জন্য যেটা লেসে, এটা কিন্তু আরও অনেক প্রকট হয়ে আসবে যখন আপনার বর্তমান বিশ্ব ব্যবস্থাটা ভেঙে পড়বে। বর্তমান বিশ্ব ব্যবস্থা কিন্তু ভেঙে পড়তেছে অলরেডি। কারণ আপনার ইরানের ফরেন মিনিস্টার একেবারে টেলিভিশনে এসে বলেছে যে এই যে দ্বিতীয় মহাযুদ্ধের পর যত আন্তর্জাতিক আইন, যত আন্তর্জাতিক প্রতিষ্ঠান, জাতিসংঘ বলেন, IMF বলেন, দিস দ্যাট, পৃথিবীতে শান্তি বজায় রাখার, এগুলি সব পাশ্চাত্যের সুবিধার জন্য, আমাদের জন্য এগুলি নয়। সুতরাং নতুন বিশ্ব ব্যবস্থা, তো নতুন বিশ্ব ব্যবস্থা এখন রাষ্ট্রগুলি যখন খুঁজবে কে কোনখানে আপনার নিরাপত্তার অ্যালায়েন্স করবে বা হোয়াট এভার পলিসি বা নিরাপত্তার উদ্যোগ নেবে, তো সেইখানে বাংলাদেশে সেরকম কোনো উদ্যোগ দেখি না আমি। তবে আপনার প্রশ্নের উত্তরটি হলো এই, যে যুদ্ধটা সহসা থামছে না, এবং এই যুদ্ধ না থাকলে বাংলাদেশ অত্যন্ত বিপদে পড়ে যাবে। প্রথম কথা হলো জ্বালানি না আসলে পরে আমরা তো খালি মোটরসাইকেল আর গাড়ির ইয়ে দেখছি, কিন্তু কৃষকরা যে কি করছে সেটা তো আমরা জানি। বড়োর উপরে প্রভাব পড়া, বড় ধানের কিন্তু গোড়ায় সবসময় পানি থাকতে হয়, ওই যে ভটভট আমি গ্রামে দেখেছি অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না, ডিজেল ছাড়া দিতে পারছে না তারা। তার মানে বড় ধান যদি মার খেয়ে যায় তাহলে তো আপনার এখানে খাদ্য নিরাপত্তা। অ্যাকচুয়ালি আপনার ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন থেকে বোধহয় একটা প্রেডিকশন আছে যে সারা পৃথিবী জুড়ে এত ভয়াবহ দুর্ভিক্ষ হবে যে আনপ্রেসিডেন্টেড, এবং বাংলাদেশ তার মধ্যে পড়ে যেতে পারে আমার আশঙ্কা। যে খাবারের, আর তাছাড়া আমাদের যারা এক্সপ্যাট্রিয়েট কমিউনিটি আছে তারা যদি ফেরত আসে আমাদের এখানে, প্রায় 1 কোটি লোকের মতো আছে তো ওখানে কাজ করছে। জি আপা, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর আমি আপনার কাছে জানতে চাই যে আসলে সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি হওয়া উচিত, কি কি পদক্ষেপ আসলে নেওয়া উচিত, সেই বিষয়গুলি আপনার কাছে জানতে চাইবো। আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী এবং সিপিবির কেন্দ্রীয় নেতা ডাক্তার সাজিদুল হক রুবেল। আপনার কাছে আসবো আমি, এবার পর্যায়ে রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। রুবেল ভাই, আপনি আসলে কিভাবে দেখছেন যে ট্রাম্প বলেছেন যে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত। ইরান আবার পাল্টা একটি কথা বলেছে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরান দাবি করেছে তাদের গোপন অস্ত্র ও গোলাবারুদের মজুদ এখনও অখ্যাত রয়েছে। বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র এ দাবি করেছেন। তিনি বলেছেন, আপনারা যেসব স্থানে হামলা করেছেন বলে মনে করছেন সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। আমাদের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব স্থানে হয় যেগুলোর বিষয়ে আপনাদের কোনো ধারণা নেই এবং কখনোই পৌঁছাতে পারবেন না। আপা ঠিক একই কথাটাই বলেছেন। আজকে ইরানের যে আমরা দেখলাম সামরিক বাহিনীর মুখপাত্র, সেই একই কথা আমরা দেখলাম। রুবেল ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। এখানে একটা বিষয় হচ্ছে কি, উভয়েরই বক্তব্য যে এ ওকে প্রস্তর যুগে পাঠাতে চায়, আর ও খুব বলছে আমি এখনো আমার অনেক শক্তি আছে, অস্ত্র আছে। তো এটা দুটোই হচ্ছে একটা কৌশলগত বক্তব্য, এভাবেই আমি দেখতে চাই আর কি। ঠিক আছে, কারণ ট্রাম্প সাহেবের অবস্থা খুব বেশি সুবিধাজনক না। সে প্রস্তর যুগে পাঠাবে কেন? সে তো সামান্য একটা রেজিম চেঞ্জ করতে চাইছিল। সে প্রথম হামলা টামলা করে খামেনিকে হত্যা করবার পর সে মনে করছিল এখন সারা পৃথিবীর মানুষ তাকে হাততালি দেবে এবং ইরানের জনগণ হাততালি দিয়ে ইরানের জনগণ ইরানে একটা গণ অভ্যুত্থান করে বসে তাদের পাওয়ার ক্ষমতা নিয়ে। সে বলছিল ক্ষমতা এখন আপনাদের, ক্ষমতা নিয়ে নেন, মানে একটা আইসক্রিমের মতো, বা খাবার রান্নায় রেঁধে ফেলেছি, আসেন আপনারা ডাইনিং টেবিলে বসেন, খাবারটা ভাগ করে নেন। তারা ইরানকে ভাগ করে নেওয়ার জন্য সে আহ্বান জানিয়েছিল ট্রাম্পের সেই আহ্বানে কেউ সাড়া দেয় নাই, না ইরানের ভিতরে না সারা পৃথিবীর মানুষ, বরঞ্চ নিন্দাই হয়েছে। আমার দেশেও হচ্ছে গিয়ে ঘরে ঘরে নিন্দা হয়েছে এই ট্রাম্পের বিরুদ্ধে আর কি। সাধারণ মানুষের কাছে, সারা পৃথিবীর সাধারণ মানুষ তাকে নিন্দা করেছে। এবং এই জায়গায় যে বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আসলে ট্রাম্প কি হচ্ছে, ট্রাম্প বা আমেরিকা একটা ধারণা আছে। আপনি যদি দেখেন যতগুলো এই ধরনের আগ্রাসন চালিয়েছে, বড় বড় আগ্রাসন, যদি 60-এর দশকে আমরা ভিয়েতনামে দেখি, 60-70-এর দশকে, তো আমেরিকা কি করেছে? পশ্চাৎ অপসারণ করেছে। যদি আমরা 2000-এ দেখি হচ্ছে কুয়েত যুদ্ধটা ভিন্ন বিষয়টা, আমেরিকার একার যুদ্ধ ছিল না। যদি আমরা দেখি হচ্ছে গিয়া আফগানিস্তান, যদি আমরা দেখি ইরাক, এই আগে যা করে এসছে সে সব জায়গায় কি শেষ পর্যন্ত সে বলতে পেরেছে বা যে আমরা মানে যা করতে এসেছিলাম তা করেছি? না। সেই ক্ষেত্রে তারা কিন্তু নানা এক ধরনের রিট্রিট করতে এসেছে এবং সেখানে মানে সেই দেশগুলো এখন আর আমেরিকার নিয়ন্ত্রণেই নাই আর কি। আগেও ছিল না, এখন সেই দেশগুলোকে সে ধ্বংস করছে। প্রস্তর যুগের কাছাকাছি সে ফেলে দিছে ইরাককে, ঠিক আছে, আফগানিস্তানকেও প্রস্তর যুগের কাছাকাছি সে পৌঁছে দিছে। যদিও আফগানিস্তান খুব বেশি উন্নত ছিল না যে প্রস্তর যুগে যেতে হবে আর কি। তো ইরাককে সে অনেকখানি দাবায় ফেলছে, এখন সিরিয়াকে দাবানো চলতেছে আর কি। কিন্তু অ্যাগ্রাসন করা দেশগুলোতে কোনোটার থেকে সে শেষ পর্যন্ত তার যে স্ট্র্যাটেজিক গোল থাকে, সেই স্ট্র্যাটেজিক গোল সে ঠিকমতো আদায় করতে পারে না। এটা শুধু ট্রাম্প না, ট্রাম্প তো আছেনই, তার তো অনেক রকম বিকার আছে, অনেক রকম সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে চলবে আর কি। কারণ সারা পৃথিবীতেও গত বছরের শেষের দিক থেকে তার খেলা দেখা শুরু করে দিয়েছিলেন। তিনি কথা নাই বার্তা নাই, তিনি একটি দেশের রাষ্ট্রপতিকে তার বউসহ কিডন্যাপ করে ফেললেন, এবং প্রথম বললেন গণতন্ত্রের কথাবার্তা। তারপর দেখা গেল গণতন্ত্র বড় কথা না, ওই ভেনেজুয়েলার তেল তার দরকার, অর্থাৎ রীতিমতো ডাকাতি। হ্যাঁ, কিডন্যাপ করে নিয়ে গিয়ে তেলের সব ভেনেজুয়েলার তেলের ইয়াগুলো সে নিয়ে গেল। এখন সেখানে তার তেলের কোম্পানি কাজ করবে ভেনেজুয়েলাতে, ঠিক আছে। হুগো সেভেজের আগে ওরা হচ্ছে তেলগুলো নিয়ন্ত্রণ করতো, হুগো সেভেজ আসার পর থেকে, ওখানে বামপন্থী সরকারগুলো আসার পর থেকে ওখানে আর তেল নিয়ন্ত্রণ করতে পারে না। ওই এখন ইরানে তো এখন সেখান থেকে ইরানেরও তার যে হলো আলটিমেট ওই জায়গায় তার যে স্ট্র্যাটেজিক জায়গা আছে তার মধ্যে জ্বালানি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু ইরানেরও আবার শক্তির জায়গা, কিন্তু ইরান যত অস্ত্রের কথা বলতেছে, কিন্তু ইরানের আসল শক্তির জায়গা হচ্ছে তেল। তেলের যখন বাজারে মূল্য বাড়বে, যদি হচ্ছে ব্যারেল প্রতি এটা $200 কস্ট করে, তখন আর ইরানের রেজিম চেঞ্জ করা লাগবে না ট্রাম্প সাহেবের। তখন ট্রাম্প সাহেবের নিজের দেশে তার রেজিম চেঞ্জ হয়ে যাবে। এবং তার রেজিম কিন্তু, ট্রাম্প সাহেবের ক্ষমতা কিন্তু খুব চ্যালেঞ্জড। আপনারা জানেন খুব ভালো, দিলে আরও ভালো করে জানেন যে নভেম্বরের 18 তারিখ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে এক সাংঘাতিক বিল পাস হয়ে গেছে। সেই বিলে হচ্ছে 427 জন, একদম ট্রাম্পের পার্টির লোকও এটার বিরুদ্ধে ভোট দিছে, ডেমোক্রেটরা এটার মধ্যে ভোট দিছে, একমাত্র একটা রিপাবলিকান সদস্য ভোট দেয় নাই। 427 জন ভোট দিছে এটার পক্ষে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পাস করে দিছে, সিনেটও পরের দিন পাস করে দিছে, এবং বাধ্য হয়েছেন ট্রাম্প স্বাক্ষর করতে। সেটা হচ্ছে অ্যাবস্টেন ফাইলস,
প্রকাশ করে দিতে হবে। এবং অ্যাবসেন্ট ফাইল যখন প্রকাশ হবে তখন ট্রাম্পের হচ্ছে যে মানে যে ভাবমূর্তি, সেটা আমেরিকা কোন জায়গায় নেমে যাবে ট্রাম্প জানে। ফলে এখন তার দরকার একটা হুলস্থুল ঘটনা, একটা ক্যারিজমেটিক ঘটনা ঘটায় দিয়ে সে অ্যাবসেন্ট ফাইলসের কেলেঙ্কারিকে ঢাকা লাগবে আর কি। এটাই আমেরিকার মানুষ আমাদের চেয়ে ভালো বুঝে আর কি। এবং তারা বোঝে যে তুমি কি কারণে হঠাৎ করে এত উদ্যোগী হয়ে উঠলা, যেখানে একটা পিস চিঠি চলতেছে, যেখানে একটা সলিউশনের দিকে চলে যাচ্ছিল আলোচনার মাধ্যমে ওমানে বসে, সেই সলিউশনের মধ্যে যে তুমি হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে একটা দেশ অ্যাটাক করছো। ফলে ইরানকে আর কিছু করা লাগবে না। ইরানের যেটা হচ্ছে যে তার হরমুজ প্রণালী এবং তার যে তেল এখন আমরা পাচ্ছি না, তার সারা পৃথিবী পাচ্ছে না। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হবে এই যে যুদ্ধের প্রভাব, এই প্রভাবে তো হচ্ছে গিয়ে পৃথিবী জ্বালানি শূন্য হয়ে যেতে পারে। সবার আগে জ্বালানি শূন্য হবে বাংলাদেশ, সেই সম্ভাবনা কিন্তু বাংলাদেশের জন্য বেশি। সেটি আমরা একটা ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। আমি রুবেল ভাই আপনার কাছে আমি আবারও আসবো, এ পর্যায়ে আমি আপার কাছে আসতে চাই। আপা, রুবেল ভাই বলছিলেন যে আপনি খুব ভালো জানেন, আমরাও জানি যে আপনি ইউএসের সেই আগের 20-30 বছর আগের যে অবস্থান আর বর্তমানের যে অবস্থান, আপনি সেই জায়গাটা থেকে কিভাবে দেখছেন। আর এরপরে আমরা শুনবো আসলে বাংলাদেশের অবস্থানের কি নেওয়া যায় আসলে পদক্ষেপ। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর যাওয়ার আগে আপনার 21শে টেলিভিশনের মাধ্যমে আমি ইরানি রাষ্ট্রদূতের কাছে আমরা যেটা রুবেল ভাই বললেন, আমি তো ছোট ভাই বললাম, তো আমরা এই মেসেজটা দিতে চাই যে আমাদের সরকারের কি বাধ্যবাধকতা আছে আমরা জানি না, জানি কিছুটা, কিন্তু আমরা বাংলাদেশের জনগণ কিন্তু এই অ্যাগ্রেশনকে, যেটা উনি বললেন যে আমরা ঘরে ঘরে এটা, আমি আজ পর্যন্ত কোনো লোকের কাছে শুনি নাই যে না যা হচ্ছে ঠিকই হয়েছে ইরানের। প্রত্যেকেই কিন্তু আমরা মনে করেছি যে এই অ্যাগ্রেশনের আমরা নিন্দা জানাই, কারণ আজকে ইরান ভিকটিম, কালকে আমি ভিকটিম হব, তাই না? অ্যাগ্রেশনের মানি তো তাই। সুতরাং আমরা এই মেসেজটা দিতে চাই থ্রু 21শে ফেব্রুয়ারি টু হিজ এক্সেলেন্সি ইরানিয়ান অ্যাম্বাসেডারকে, যে বাংলাদেশে কিন্তু ঘরে ঘরে লোকে ইরানের পক্ষেই ছিল। তো আপনার প্রশ্নের উত্তর যেটা বলতে চাচ্ছেন আপনি, সেটা হলো যেটা উনি বলেছেন যে আমেরিকার যে ট্রাম্পকে অবশ্যই ইপস্টেইন ফাইলের ব্যাপারে অনেকে বলেছে যে ওইটাকে ঢাকা, আপনি বলেছেন 30 বছর আগের আমেরিকা আর এখনকার আমেরিকা। 30 বছর আগের আমেরিকাটা ছিল আপনার মিডল ক্লাস আমেরিকা, বুঝছেন? সেখানে প্রফেশনালিজম, ইন্টেলেকচুয়াল পারসুট, সিভিল রাইটস, আপনার রুল অফ ল, জুডিশিয়াল প্রসেস, মানে আমেরিকান কনস্টিটিউশনে যেগুলি আপনার চেকস অ্যান্ড ব্যালেন্স এবং নাগরিক অধিকার রক্ষা করার ব্যাপার, সেগুলি খুব আপনার এফেক্টিভ ছিল। মানে যে কোনো লোক আপনার বুক ফুলিয়ে তার নিজের ইয়েটা আপনার অভিমতটা প্রকাশ করতে পারত, এবং যদি কোনো রকম তার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ হতো, তখন কিন্তু যে আমেরিকান যে আপনার সিভিল রাইটস মুভমেন্ট আছে, যেটা আপনার অল আমেরিকান সিভিল রাইটস মুভমেন্টের লোকরা সঙ্গে সঙ্গে এসে দাঁড়িয়ে যেত, আপনাকে লয়ার দিত, আপনাকে ইয়ে করতো। সুতরাং আমি যখন আমেরিকাতে ছিলাম তখন কিন্তু আমি খুব কমফোর্টেবল ফিল করতাম। আমি কোনো সময় ফিল করি নাই যে রাস্তায় বেরোলে পরে আমাকে কেউ কিছু বলবে। অবশ্য আপনার আমি তো নর্থ ক্যারোলাইনায় ছিলাম, ডারামে, ওটা কিন্তু একটা কুকরাজদের খুব একটা আড্ডা আছে। তো ওইখানে আমরা ছিলাম ডারামে, ডিউক ইউনিভার্সিটি, ওইটাকে ট্রায়াঙ্গেল এরিয়া বলে, ডিউক, চ্যাপেল হিল, রলে হলো নর্থ ক্যারোলাইনার ক্যাপিটাল। এই ট্রায়াঙ্গেল এলাকার লোকরা আর রেস্ট অফ নর্থ ক্যারোলাইনা আলাদা। রেস্ট অফ নর্থ ক্যারোলাইনা ক্লাসের অনেক আপনার ইয়ে আছে ওখানে। কিন্তু যেহেতু আমরা ইউনিভার্সিটি এনভায়রনমেন্টে থাকতাম, কিন্তু এখন আমেরিকাতে আমার মনে বিশেষত যদি আপনি মুসলিম হন, আপনি ওখানকার সিটিজেন, তা সত্ত্বেও লোকে এখন ভয় পায় কথা বলতে। ওই যে আইস আপনার ধরে ফেলবে যে আপনার কলম্বিয়া ইউনিভার্সিটির একটা বাংলাদেশি মেয়েকে এক্সপেল করলো না, এই আপনার প্যালেস্টাইনের পক্ষ যে ডেমনস্ট্রেশন হয়েছিল। আপনি তো কলম্বিয়া ইউনিভার্সিটিতে ছিলেন। হ্যাঁ, আমার হাজব্যান্ডও ছিল, আমিও ছিলাম। তো ওইখানে আপনার এখানে একটা ওইরকম ইনস্টিটিউশন, আপনার কলম্বিয়া ইউনিভার্সিটি সাপোজ টু বি ভেরি লিবারাল ইনস্টিটিউশন, কোনো কনজারভেটিভ তো না এটা, কিন্তু ওখান থেকে কিন্তু আপনার একটা মেয়ে মানে আমাদের বাংলাদেশি মেয়ে অনেককেই বের করেছে। সুতরাং আপনার আমেরিকাতে আপনার যদি আপনি অভিবাসী হন, এমনকি আপনি ওই দেশে জন্মেছেন, তাতেও আপনাকে হ্যারাস করছে আজকাল। আমি একটা মেয়ের ইন্টারভিউ দেখলাম, সেই মেয়েটা একটু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, সে কোথায় ড্রাইভ করে যাচ্ছিল, তাকে এই আইসের এজেন্টটা ধরেছে যে তুমি দেখাও, কাগজ দেখাও, হ্যান্ড দাও, মানে হ্যারাস করছে সমানে। এ বলেই যাচ্ছে যে আমি একজন আমেরিকান সিটিজেন, আই ওয়াজ বোর্ন ইন দিস কান্ট্রি, তারপরেও তাকে হ্যারাস করেছে। পরিবর্তন একটি
পরিবর্তনটা খুব সাংঘাতিক। কারণ আমেরিকাতে এখন যারা অন্য রঙের লোক, বিশেষ করে যদি মুসলিম হন আপনি, মুসলিমরা আমার মনে হয় এখন রীতিমতো আতঙ্কিত অবস্থায় থাকে ওখানে। কারণ মুসলমানরা যদি এক জায়গায় হয় বলবে যে তোমরা টেরোরিস্ট, তোমরা এখানে কি আলোচনা করছো। সুতরাং আমি যে আমেরিকা দেখেছি সেই আমেরিকা নাই, এটা হলো ট্রাম্পের আমেরিকা। আর ট্রাম্পের আমেরিকাটা এসেছে আপনার এই কারণে যে আমেরিকাতে আপনার এটার জন্য কিন্তু ডেমোক্র্যাটরা দায়ী। কারণ ডেমোক্র্যাটরা তার ডেমোক্র্যাটরা কিন্তু আমেরিকার ভিতরে আপনার লিবারাল উদারপন্থী আর কি, তারা আপনার ওই যে বড়লোকদের উপরে ট্যাক্স করে সেটা সোশ্যাল ইত্যাদি ইত্যাদি তাদের প্রোগ্রাম আছে, লিবারাল তারা আর কি, উদার। তো কিন্তু তাদেরকে লেট ডাউন করেছে আপনার এই ডেমোক্র্যাটরাই। বিল ক্লিন্টন, এমনকি প্রেসিডেন্ট বারাক ওবামা, তারা কিন্তু নিউলিবারাল পলিসি দিয়ে আপনার ক্ষমতা দখল করেছে, কিন্তু কাজের বেলায় কিন্তু তারা ওয়াল স্ট্রিটের হয়ে কাজ করেছে। ওই সেই আপনার ক্যাপিটালিজম এবং আপনার ওয়েলথের কনসেন্ট্রেশন। এর ফলে আমেরিকাতে, আমাদের বাংলাদেশেও যেটা হয়েছে, একদল লোক কিন্তু সুপার রিচ, বিলিয়নিয়ার। আমি যখন ছিলাম বিলিয়নিয়ার কেউ ছিল বলে আমার তো শুনি নাই, কিন্তু বিলিয়নিয়ার তখন আমেরিকাতে বহু, অথচ আপনার রাস্তায় লোকে আপনার না খেয়ে আছে। এই ফ্রাস্ট্রেশন থেকে ট্রাম্পের উত্থান। ট্রাম্প তাদেরকে স্বপ্ন দেখিয়েছে যে আমরা আবার গ্রেট আমেরিকা করবো। এভরি প্রবলেম পপুলিস্ট লিডাররা যা করে, যখন কোনো ফ্রাস্ট্রেশন আসে জনগণের ভিতরে, ওই ফ্রাস্ট্রেশনটাকে আপনার পুঁজি করে তার উত্থান ঘটা, যেটা হিটলার করেছিল। হিটলারও তো আপনার এক্সট্রিম আপনার সেখানে যে আপনার ইয়ে ছিল, ইকোনমিক অবস্থা ছিল, সেখান থেকেই তো তার উত্থান ঘটলো। তো এই জন্য আপনার ট্রাম্পের উত্থান ঘটেছে। এবং এই আমেরিকা আমি চিনি না, যেরকম এখনকার বিএনপিকে আমি চিনি না, ওরকম। আবার সেই বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই। আপনি সেই বিএনপিকে কেন চিনতে পারছেন না, রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। রুবেল ভাই, আমরা দেখছি যে আজকে 11 দলীয় জোটের পক্ষ থেকে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে, যে শনিবার তারা বিক্ষোভ করবেন। গতকাল আমরা দেখেছি যে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছে। এই রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার, সংশোধন, সংবিধান, জুলাই সনদ কোন জায়গায় দেখছেন আপনি আসলে? ধন্যবাদ। আসলে আসবো আমরা, তারপরে এই জায়গাটা একটা ব্যাপার যেটা আমরা দেখছি গত কয়েকটি অধিবেশন ধরে আর কি, জুলাই সনদের বিষয়টি নিয়ে। আসলে বাংলাদেশ রাষ্ট্রের মেরামত অপরিহার্য হয়ে পড়ছে। রাষ্ট্রের মেরামত প্রয়োজন, রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। এই ক্ষেত্রে দ্বিমত কারো নাই, বিএনপিরও নাই, আমাদেরও নাই, আমরা যারা সংসদের বাইরে আছে তাদেরও নাই, আর সংসদের বিরুদ্ধে যারা আছে, ভিতরে যারা আছে তাদেরও নাই। তাহলে এখন হলো যেটা কি হলো, এটা জাস্ট হচ্ছে যে আপনার কি সিস্টেমের মধ্যে দেওয়া হবে। অর্থাৎ লক্ষ্যটা এখন আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ না জামাত ইসলামের কাছে, ঠিক আছে? লক্ষ্যটা লক্ষ্যে যাবার যে পাথেওটা হচ্ছে এখন তাদের কাছে সব তারা একেবারে আঁকড়ে ধরছে, যে এই তরিকাতে এই মাযহাবেই সংস্কারটা করতে হবে, ঠিক আছে? এইটাকে আরো কোনো ক্রিয়েটিভিটি করা যাবে না, এটাকে আর কোনো মানে আলোচনা বা একটু ইয়াতে নেওয়া যাবে না। এটা আমার কাছে মনে হচ্ছে একটা ভয়ঙ্কর রকম হুমকি স্বরূপ। এখানে একটা জিনিস দেখেন, আমরা সেই হচ্ছে গত বছর 15ই ফেব্রুয়ারি, হ্যাঁ 2025 সালের 15ই ফেব্রুয়ারি আমাদের প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানালেন বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলকে, সংখ্যায় 33টির মতো হবে। তার মধ্যে আমার রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আমি করেছিলাম সেই সময়, 15ই ফেব্রুয়ারি 2025। সেখানে আমি সরাসরি সেখানে আলোচনা করতে পেরেছিলাম, আলোচনা শুনতে পেরেছিলাম প্রধান উপদেষ্টা। সেখানে আমাদের সামনে স্পষ্টভাবে তিনি বলেছিলেন সংস্কারের টোটাল প্রক্রিয়াটার বিষয়ে খুব সংক্ষেপে। তার যে হলো কমিশন করেছেন 11টা কমিশন, তার মধ্যে 6টা গুরুত্বপূর্ণ কমিশন রয়েছে, যেখানে সংবিধান থেকে দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে পুলিশ পর্যন্ত এই সব কিছু মিলে, বিচার বিভাগ মিলিয়ে এই 6টি বিষয়কে নিয়ে তিনি আরেকটা কমিশন করলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন। এই কমিশনের কাজ কি হবে? সবার আলোচনা করা, সব আলোচনা শোনা, এবং শুনে টুনে যেটা করবেন তারা, সবকটা রাজনৈতিক দল যেইটুকু বিষয়ে ন্যূনতম যেইটুকু বিষয়ে একমত সেইটুকুই নিয়ে তিনি সংস্কার করে দিবেন। আর তারপরেরটা হলে ভবিষ্যতের রাজনৈতিক দলগুলো ছেড়ে দেবেন। খুবই সুন্দর তার প্ল্যান, খুবই সহজ স্পষ্ট প্ল্যান। এই স্পষ্ট প্ল্যান দেখে আমরা রাজনৈতিক দলগুলো 9 মাস কাটায় দিলাম তার ওই সুন্দর ভাষণে, মোটিভেটেড হয়ে গিয়া 9 মাস কাটায় দেওয়ার পরে যেটা আমরা পেলাম
সেটাতে আমরা দেখলাম কি, সেটা বিএনপি যে এখন পর্যন্ত সেটাকে মানে গিলছে, হ্যাঁ ভোট দিতে বলছে, এটা অসম্ভব। আমরা তো হ্যাঁ ভোটের পক্ষে ছিলাম না, আমি না ভোটের পক্ষে ছিলাম, স্পষ্টভাবে প্রকাশ্যে মবের ভয়কে অতিক্রম করে, হ্যাঁ 2-3 জায়গায় সমস্যা হওয়ার সম্ভাবনা হয়েছিল, কিন্তু সেটা সামান্য হয়েছিল। তারপর আমরা বারবার 20 থেকে 21 বার বলছি, 21টা পথসভায় বলছি যে আমরা গণভোটে না ভোট দেব, এই কারণে না ভোট দেবো, সেটা আমি স্পষ্ট করে বলছি। দেখেন মাত্র 4টি বিষয় উত্থাপন করে এর আড়ালে রয়েছে আরও 80টি বিষয়, 84টি বিষয়ে আমরা একমত হই নাই। 84টা বিষয়ের মধ্যে বিএনপির কমপক্ষে হচ্ছে গিয়ে 30টি বিষয়ে বাদে বাকি সব বিষয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে, আমাদের আরেকটু কম নোট অফ ডিসেন্ট রয়েছে। এই সমস্ত নোট অফ ডিসেন্টগুলোকে রীতিমতো প্রতারণা করে বাতিল করে হচ্ছে গিয়ে এই একটি সনদ নিয়ে হাজির হয়ে গেছেন, এবং সেই সনদটাকে এখন গায়ের জোরে তর্ক এবং বিতর্ক চলেছে সংসদে, তর্ক বিতর্কে পারা যায়নি, এখন গায়ের জোরে হচ্ছে এইটাকে হলো আমাদেরকে গেলানো লাগবে, জাতিকে গেলানো লাগবে। এইভাবে করে কি আসলে সংস্কার হয়? আসলে কি শুধু আইনের ঘাটতির কারণেই বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম হয়েছিল? শুধুমাত্র বিধানের অভাবেই বাংলাদেশে কি ফ্যাসিস্টের জন্ম হয়েছিল? না, বিধান আছে, আইন আছে। সেই 72-এর সংবিধান কাউকে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ দেয়নি, আর কোনো ধারা উপধারার কাউকে ফ্যাসিস্ট হওয়া, স্বৈরাচার হওয়ার সুযোগ দেয় নাই। সুযোগটা তৈরি হয়েছিল আমাদের রাজনীতির একটা ভেতরের যে পচে গলে যাওয়া যে সাংস্কৃতিক জায়গা, সেই জায়গার থেকে এই বিষয়টা তৈরি হয়েছে, এবং সেই জায়গার থেকে তো আমরা বেরিয়ে আসতে চাইলেই তো হচ্ছে সে জায়গায় হচ্ছে প্রথম একটা গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করতে হবে। গণতন্ত্র জিনিসটা কিন্তু একটা বেসিক্যালি একটা কালচার, ইট ইজ নট অনলি ল। গণতন্ত্র শুধু আইন না, গণতন্ত্র শুধু কাগজে লেখা কতগুলো বিধি কিংবা বিধান না। ওই বিধান তো আমেরিকাতে প্রচুর আছে, তো আমেরিকার ভিতরে এত অন্যায় হয় কেন? পৃথিবীর সব দেশে এত অন্যায় হয় কেন? বিধানটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কৃতির জায়গাটা। আমরা আসলে 24-এর গণ-অভ্যুত্থানে শুধুমাত্র ক্ষমতার বদল করেছি, ঠিক আছে, কিন্তু আমরা পলিটিক্যাল কালচার সেটা বদল করতে পারি নাই। এই পলিটিক্যাল কালচার বদল হয় নাই যে, এখন আমরা চেষ্টা হচ্ছে, উপরি কাঠামো খুব চেষ্টা হচ্ছে। আমরা এবার একটা খুব সুন্দর জিনিস দেখেছিলাম নির্বাচনে, একটি দল জান্নাতের টিকিট বিক্রি করে, আরেকজন বলছে একটি দল সিন্ডিকেট চাঁদাবাজি করে। এই যে দলের নাম উচ্চারণ না করে একটি দল, এটা চমৎকার একটা নতুন বিষয় ছিল। এটা তো একটা আমরা ভাবতেছিলাম যে হ্যাঁ এবার মনে হয় একটু চেঞ্জ হয়েছে, একটু পরিবর্তন, নতুন সংস্কৃতি। কিন্তু সেই নতুন সংস্কৃতি বা একটা অপরিহার্য, এটা নতুন বলতে চাই না, এই জায়গায় আমার পৌঁছেতে হবে, আমার সত্যিকারের একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন বাংলাদেশে রাখতেই হবে। নাহলে আমার যে অর্থনীতির এই সিচুয়েশন, আমার ব্যবসা বাণিজ্যের এই সিচুয়েশন, আমার মানুষের যে দৈনন্দিন জীবনযাপনের যে মান, এই সব কিছু মিলায়, মানবিক অধিকার, মৌলিক অধিকার সব কিছু মিলায় ডেমোক্রেটিক কালচার ইনস্টল করা ছাড়া আমাদের কোনো পথ নাই। কিন্তু আমরা দেখলাম এখন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আসে হচ্ছে এটাই, যদিও 30 দিন চলে গেছে। আমি তো মানে প্রথম দিনই তো দেখলাম হচ্ছে একটু ধাক্কা খাইলাম যে আমি ভোট নিলাম বা আমরা ভোট নিলাম বা যারা জিতলো তারা ভোট নিল হচ্ছে এমপি ইলেকশনের জন্য, আবার যা দেখি যে তারা নাকি 2টা শপথ পড়তে হবে। 2টা শপথের জন্য তো আমরা ভোট দিই, আমরা তো একটা শপথের জন্য ভোট দিচ্ছি, ঠিক আছে। তো এরকম ভাবে হচ্ছে গিয়ে মানুষকে ধাক্কা খাওয়ায় এখন নতুন এক জটিলতা, যেখানে মানুষের সামনে চ্যালেঞ্জ হচ্ছে তেল নিয়ে, চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানি নিয়ে, চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি নিয়ে। এই যে বাংলাদেশ দাঁড়ায় আছে হচ্ছে রেমিটেন্সের উপরে, বাংলাদেশ দাঁড়ায় আছে গার্মেন্টসের উপরে, বাংলাদেশ দাঁড়ায় আছে কৃষকদের উপরে। এই 3টি সেক্টরের কারণেই বাংলাদেশে এত মোটামুটি একটু আরামে আমরা আছি। বাংলাদেশের মানুষ এখন বলতে ফ্যামিন নাই, কিন্তু যখন আপনার এই মধ্যপ্রাচ্যের কারণে রেমিটেন্সের উপর আঘাত আসবে, যখন আপনার হচ্ছে জ্বালানির কারণে কৃষকের উৎপাদন কমে যাবে, এবং যখন এই বাণিজ্য চুক্তির কারণে আপনার হচ্ছে গিয়ে গার্মেন্টসের কস্ট বেড়ে যাবে, গার্মেন্টসের ব্যবসা তখন ধ্বংস হয়ে যাবে, তখন বাংলাদেশ কোথায় যাবে সেটা নিয়ে ভাবেন সংসদে বসে, না ভাইবে হচ্ছে এখন বিমূর্তর মতো অনেক বিষয়কে টেনে নিচ্ছেন। আমরা ডক্টর দিলরা চৌধুরীর কাছে আসতে চাই। আপা, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের একেবারে। আমি শেষ পর্যায়ে যাওয়ার আগে আমি জামায়াতে আমিরের বক্তব্য যেটি দিয়েছেন আমি সেটি একটু উল্লেখ করতে চাই। যেহেতু হাউসের ভেতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেভাবে সম্মানিত ও গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই, যে জনগণ আমাদের এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম গ্রহণ করব। আপনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে রাষ্ট্র মেরামতের বিষয়টিকে আসলে কিভাবে দেখেন? আমাদের সামনের পথটা কেমন হওয়া উচিত? না, রাষ্ট্রের তো নিশ্চয়ই মেরামত হওয়া দরকার। বাংলাদেশ রাষ্ট্রের যে আপনার কাঠামোগত যে সমস্ত আপনার অসুবিধাগুলি আছে সেগুলি তো নিশ্চয়ই আপনার সংস্কার করতে হবে।
এখন দেখেন, কথা হলো যে আপনার এই যে ঐক্যমত্যের কমিশনের জুলাই সনদটা তৈরি হলো, তাই না? এটা তো উনি বলেছেন 9 মাস, আমার মনে হয় আরও বেশি তারা মিটিং করেছে, 3-4টা। আমি বলতাম যে রোজ রোজ কিসের মিটিং করে, আমাদের পয়সা খরচ করে চা নাস্তা খাচ্ছে, রোজ রোজ কিসের মিটিং? আপনি একটা সংবিধান, সবচেয়ে বড় কথা যেই ভুলটা আপনার হয়েছে, সেই ভুলটা হলো যে আপনার গণঅভ্যুত্থান পরে যদি কোনো বিপ্লবী সরকার গঠন হতো, তাহলে আপনি বাংলাদেশে, উনি সংস্কৃতির কথা বলেছেন, সংস্কৃতি তো এক রাত্রে জন্মায় না, সংস্কৃতি তো আপনার একটা প্র্যাকটিসের দ্বারা হয়। ধরেন আপনার ইউকের সংস্কৃতিটা কত বছরের, 700-800 বছর ধরে তো এটা ঘুরে উঠেছে। আর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কিন্তু খুবই একটা মানে ডিফিকাল্ট ফর্ম অফ গভর্নমেন্ট, ইন দ্য সেন্স যে পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে অনেক নর্মস আছে, মানে এটা করা উচিত না, এটা কিন্তু লেখা নাই। ইংল্যান্ডে তো কনস্টিটিউশনই লেখা নাই, কিন্তু আমাদের তো লেখা সত্ত্বেও কেউ মানছে না, এটা করো না, সংবিধানে লিখে দিচ্ছে, তারপরেও করছে। এবং আমাদের সংস্কৃতিটাই যে অথরিটেরিয়ান টেন্ডেন্সি, এটা তো আমাদের পরিবার থেকে এসছে, আমাদের পরিবারই তো পুরুষতান্ত্রিক, এখানের থেকে তো শুরু। এবং পরিবারেও তো অথরিটেরিয়ান, আমার কথা শুনতে হবে, না শুনলে পরে তুই বাসা থেকে বেরিয়ে যা। তো এইটা তো আমাদের কালচার, এই কালচার থেকে তোমরা বেরিয়ে আসতে পারিনি। তবে আপনার অনেক ডেমোক্রেটিক থিওরিশিয়ান আছেন, যেন ল্যারি লিনমন্ড আছেন, অনেকে আছেন, তারা বলেছেন যে এই থার্ড ওয়ার্ল্ড বলবো না, আমি ডেভেলপ কান্ট্রিতে যেহেতু এই সংস্কৃতিটা নাই, এই সংস্কৃতিটা মানে যেরকম ক্লাসরুমে টিচিং দিয়ে শেখায় ওরকম, সেই দায়িত্বটা কার? সেই দায়িত্ব হলো পলিটিক্যাল লিডারদের, কারণ মানুষ তাদেরকে ফলো করে, তারা কি বলে না বলে, কী ব্যবহার করে না করে, ওখান থেকে মানুষ সংস্কৃতি নেয়। আজকে এই 17-18 বছর পরে হাসিনার গভর্নমেন্টে, তার আগে থেকেই এই যে আমাদের একটা সব জিনিস আমরা জোর করে মারধর করে ঠিক করব, আপনি তাকিয়ে দেখেন না, আমাদের উনি মব বলছেন, কিন্তু মব বাংলাদেশে কবে ছিল না আপনি বলেন? সবসময় মব ছিল। মব কিসের জন্য হয় জানেন? যখন আইনের প্রয়োগ হয় না, তখন মব হয়। ওই যে আজকেই দেখলাম আমি, ওই যে ফজলুর রহমান বলে একজন এমপি আছে না, খুব রুডলি কথা বলে, উনি গেছেন গাড়িতে পেট্রোল নিতে গিয়ে এখন নাকি গভর্নমেন্ট রেশন করেছে 10 লিটার, ওনার গাড়িতে 20 লিটার নিয়েছে উনি। আর তো জনগণ খেপে, ওই মব গিয়ে গাড়ি ঘিরে ধরেছে। আপনি কেন 20 লিটার? আমি জানি না, আমি কিছু বলি নাই, উনি বলছেন। ওইখানে মব ক্রিয়েট হয়। মব আপনার আইনের প্রয়োগ না হলেই মব হয়, তখনই আপনার লোকজন ক্ষিপ্ত হয়ে গিয়ে আইনটা নিজের হাতে তুলে নেয়। এই কালচার ডেভেলপ করতে হলে আপনার যে শুধু পলিটিশিয়ানদের দায়িত্ব না, যেটা ডেমোক্রেটিক থিওরিশিয়ানরা বলেছেন যে আপনার ইউ হ্যাভ টু টেলিস্কোপ, মানে উঠিয়ে আনতে হবে একটা জিনিসকে চর্চার দ্বারা। যেরকম ইন্ডিয়াতে তো আপনার এস্টাবলিশ হয়েছে, ইন্ডিয়াতে তো আপনার ডেমোক্রেটিক কালচার আছে, তাই না? পলিটিশিয়ানরাও ইন্ডিয়াতে অবশ্য অনেক ডিটোরিয়াস করে হয়েছে, ডেমোক্রেসি ডিক্লাইন হয়েছে, অনেক মানে আনটোয়ার্ড ইনসিডেন্ট ঘটে পলিটিশিয়ানদের দ্বারা, আমরা দেখি ইয়েতে, টেলিভিশনে, টক শো, হ্যান্ডতে। কিন্তু তবু একটা বেসিক জায়গায় গিয়ে ওখানে একটা ডেমোক্রেসির কালচারটা এখনো জীবিত আছে, আমাদের ওটা এস্টাবলিশ করতে পারি নাই আমরা। আপনি বিএনপির সম্পর্কে এখন বিএনপির সম্বন্ধে যেটা হলো যে দেখেন, তারা বলতেছে যে আপনার অধ্যাদেশটা আপনার অবৈধ। ওই যে অধ্যাদেশে আপনার গণভোট এবং নির্বাচন এবং জুলাই সনদ, এই জুলাই সনদ হলো গণভোট। তা আমার কথা হলো যে ওইটা যদি অবৈধ হয়ে থাকে, তাহলে নির্বাচন অবৈধ। আর একই তফসিলে তো হয়েছে নির্বাচন, কিন্তু একই তফসিলে হয়েছে নির্বাচন এবং গণভোট একসঙ্গে, একই তফসিল। তাহলে ওইটা অবৈধ হলে এটা অবৈধ, তাহলে গভর্নমেন্টই অবৈধ, এটা বললে তো কেওস লেগে যাবে। তো আপনি মানবেন না কেন? আপনি কতগুলি রিফর্ম এসেছে, পুরোপুরিও হয় নাই, অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, কিন্তু কিছুটা চেকস অ্যান্ড ব্যালেন্সের বন্দোবস্ত করা হয়েছে, যেমন মন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে একটা ভারসাম্য থাকবে। তারপরে আপনার প্রাইম মিনিস্টার দলের প্রধান হতে পারবে না, হতে পারবে না। আর্টিকেল 70 অ্যামেন্ডমেন্ট হয়েছে, একদম পুরোপুরি হয় নাই। আমাকে যদি বলেন আরও অনেক বেশি রিফর্ম করা দরকার এই সংবিধানে, তো আমরা বলছি সেটা আমরা মানব না। কেন মানবেন না? আপনি তো সাইন করেছেন, আপনি তো বলেছেন এটা পুরোপুরি আমরা করব। তারপরে আপনার মেজর হাফিজ বলছে, যিনি এখন মাননীয় স্পিকার, যে আমরা গণভোটে রাজি হয়েছিলাম যাতে নির্বাচনটা হয়। তাহলে কি প্রতারণা নয়?
এটা তো প্রতারণা। আমরা প্রফেসর ইউনূসকে প্রতারক ডাকছি, তোমরাও তো প্রতারণা করছেন। আর যেটা মানুষ চাইছে, আপনি বাংলাদেশের সংবিধানের চেকস অ্যান্ড ব্যালেন্সের অভাবে আপনার প্রাইম মিনিস্টার একজন ডিক্টেটর হয়ে ওঠেন, এবং সেই ডিক্টেটরকে সবাই মিলে মানে তেল দিতে দিতে তাকে ফ্যাসিস্ট বানিয়ে ফেলে। তো আপনি কেন রাজি হবেন না? আপনি এতদিন গণতন্ত্রের কথা বলেছেন, আপনি কেন রাজি হবেন না এই মিনিমাম সংস্কারটা করতে? আপনি বলছেন সংবিধানে নাই। আপনি কোন সংবিধানের কথা বলছেন? 1972 কনস্টিটিউশনের কথা বলছেন? 1972 কনস্টিটিউশনের কথা বলে তো শেখ হাসিনা এখন প্রাইম মিনিস্টার। কারণ আপনি এই ইলেকশনটা তো 29-এ হওয়ার কথা ছিল, 26-এ হওয়ার কথা ছিল না। তো ইন্টারিম গভর্নমেন্ট এই ইলেকশনটা যখন দিল সেটা আপনি মেনে নিলেন, কিন্তু আপনি জুলাই সনদ মানতে রাজি না। এটা তো ভয়ানক কন্ট্রাডিক্টরি। এটা তো দেশের মধ্যে অসম্ভব অস্থিতিশীলতা নেমে আসবে। এখন আমার কথা হলো কি, এ কথাটা শুনলে পরে রুবেল ভাই একটু হয়তো অসন্তুষ্ট হবেন। আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে আপনার, যে আমরা মানে এটা ঠিক, আমি জামাতের আদর্শের সঙ্গে আমার কোনো মিল নেই, কিন্তু আপনি প্রত্যেকটা জিনিস আপনার জামাতকে দায়ী করে নিজেদের দোষটাকে ঢাকবেন, এটা তো আমি মেনে নিতে রাজি না। জামাত করেছে, তুমি কি করছো? তুমি তো আমাদের জনগণ যেটা চাচ্ছে সেটাই তুমি করতে চাচ্ছ না। তো জামাতের তো রাস্তায় নামতে হবে না, রাস্তার লোকে এমনি নেমে যাবে। আমি তো লোকজনের সঙ্গে কথা বলে দেখি, বলে না না না, এটা তো অনেকে ফোন করে যে আমরা খুব হতাশ, কেন এটা বিএনপি মেনে নেবে না। আপনি সংবিধানের আপনি যেটা পছন্দ হচ্ছেন সেটা কিন্তু নিচ্ছেন, আবার যেটা পছন্দ হচ্ছে না সেটা নিচ্ছেন না। পিক অ্যান্ড চুজ। যেরকম বলছে যে আপনার সংবিধানের এই অধ্যাদেশগুলি 30 দিন ওয়ার্কিং ডে এর মধ্যে না দিলে পরে এগুলি ল্যাপস হয়ে যাবে, যে বলেছে না মন্ত্রী, ল্যাপস হয়ে যাবে। এখন আমার কথা হলো, যেটা কিন্তু আর্টিকেল 93 অফ দি 72 কনস্টিটিউশন, ওইটা মানছেন আপনি, আবার 6 শিডিউলটা মানছেন না, ওইটা মানছেন না। এরকম করলে পরে আপনার দেশে কনস্টিটিউশনাল ক্রাইসিস এমন হবে, যখন থেকে আমরা বেরিয়ে আসতে আমাদের খুব অসুবিধা হবে। এবং আপনার এই যে কথাটা তারা তুলেছে যে আমরা এটাকে অবৈধ বলছি, অবৈধ বললে কিন্তু অনেক কিছু অবৈধ হয়ে যাবে। তখন যে ক্রাইসিসটা হবে, আপনি ক্রাইসিসটা কী করে সামাল দেবেন? আপনি কনস্টিটিউশন একটা নেবে, আপনি বলছেন যে চুপ্পু 29-এ প্রেসিডেন্ট চুপ্পু 29 সাল পর্যন্ত উনি থাকবেন। উনি কোন কনস্টিটিউশনে যারা থাকবেন? 72 কনস্টিটিউশনে যারাই তো থাকবেন। তাহলে আপনি করতে আসলেন মাঝখান থেকে? প্রফেসর ইউনূস বা কোত্থেকে আসলো? উনি তো অবৈধ। সুতরাং আর একটা জিনিস কি, আইনের ব্যাখ্যায় সব কিছু হয় না। আপনি যখন জুডিশিয়ারিকে ইনভলভ করেন, যেটা হাসিনা করেছিল পলিটিক্যাল কোশ্চেনকে সেটেল করতে, তখন জুডিশিয়ারি পলিটিসাইজড হয়ে যায়, যেটা হাসিনার আমলে হয়েছিল। এটার কনসিকুয়েন্স কিন্তু সাংঘাতিক। পলিটিক্যাল কোশ্চেন মাস্ট বি সেটেল পলিটিক্যালি, নট থ্রু, হ্যাঁ জুডিশিয়ারি ইজ অ্যান আরবিট্রেটর, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে জুডিশিয়ারিকে, এই যে যিনি আইনমন্ত্রী হয়েছেন উনি আপনার ইয়ে ছিলেন না, অ্যাটর্নি জেনারেল, তো উনি কী করে ফট করে ইয়ে হলেন, মন্ত্রী হলেন, ইলেকশন করলেন মন্ত্রী? সাপোজ টু নিউট্রাল পারসন, অ্যাটর্নি জেনারেল নিউট্রাল না। খলিলুর রহমান তো ইন্টারিম গভর্নমেন্টের ইয়ে ছিল, উপদেষ্টা ছিল, উনি মন্ত্রী। একদিকে আইন, আরেকদিকে আইন ভঙ্গ। এগুলি কিন্তু খুব ভালো আপনার এক্সাম্পল সেট করছে না। এগুলি দেশের জন্য, আমি কোনো পার্টি করি না, পার্টির আমার কোনো এলিজিয়েন্স নাই, কিন্তু আমি বিএনপিকে সাপোর্ট করতাম সবসময়। সাপোর্ট মানে 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 কথাবার্তা দিতে আর কি, হ্যাঁ, যে ঠিক আছে এটা তো ডেমোক্রেসির জন্য ফাইট, বেগম জিয়া বিশেষ করে উনি তো ডেমোক্রেসির জন্য ফাইট করছেন, তো আমাদের এরকম একটা দলই দরকার। কিন্তু আমি যে বিএনপি যেগুলো করছে সেগুলো তো আমি বলতে চাই বিএনপি তো আমি চিনতেই পারছি না, এটা তো আমি আশা করি নাই বিএনপির কাছ থেকে। আপা, আরও অনেক কথা আছে আপনার কাছে, আমরা শুনতে চাই। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই হয়তো আগামী দিনে আপনার সময় পাবো, আপনার আরও কথা আমরা শুনতে পাবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়।